প্রিয় শ্রোতা, গদ্যপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গদ্যপাঠ চ্যানেলে আমরা আজকে পাঠ করব শ্রদ্ধেয় কথাসাহিত্যিক সেলিনা হোসেন রচিত উপন্যাস নীলময়ূরের যৌবনের চতুর্থ পর্ব। প্রিয় শ্রোতা, শুনতে থাকুন উপন্যাস নীলময়ূরের যৌবন চতুর্থ পর্ব। ব্রাহ্মণমন্ত্রী দেবল ভদ্র বুদ্ধরাজা বুদ্ধমিত্রের অপরিহার্য অঙ্গ। দেবল ভদ্র ছাড়া কোনো রাজকাজ চলে না। বৌদ্ধ রাজা বেদ বিরোধী হলেও আর্য সংস্কারের বিরোধী নয়। ব্রাহ্ম সমাজের সঙ্গে আপোষ করেছে বৌদ্ধমিত্র। সে কারণে তার রাজসভায় ব্রাহ্মণ মন্ত্রী থেকে আরম্ভ করে অনেক রাজকর্মচারী নিযুক্ত রয়েছে। ব্রাহ্মণ পণ্ডিতরা এখানে নিত্যদিন আসর বসায়। স্বভাবতই বাঙালির দৈনন্দিন জীবনের ক্রিয়াকর্মের হোতা হয়ে উঠেছে তারা। সমাজ ও ব্যক্তি জীবনের গভীরে এ শিকড় গ্রথিত হয়ে যায়, আর এ আধিপত্যের শিকার হয় নিম্নবর্ণের মানুষ। বুদ্ধমিত্র দেবল ভদ্রকে নিষ্কর জমি দান করেছে। মাইলের পর মাইল সে জমির বিস্তার। বিশাখাদের বাড়ির পাশের টিলা গা ঘেঁষে এ জমির সীমানা শুরু। শেষ যে কোথায় দেবল ভদ্র নিজেও হদিশ করতে পারে না। চন্দ্র সূর্য চাঁদ তারা যতদিন স্থির থাকবে ততদিন পর্যন্ত দেবল ভদ্র বংশ পরম্পরায় এ জমি ভোগ করবে। যে রাজাই আসুক, রাজকোষে তাদেরকে কোনো রাজস্ব দিতে হবে না। অবশ্য রাজা বুদ্ধমিত্র এজন্য দান পুণ্যের 1/6 অধিকারী হয়েছে, তাই তার লাভ। নরকের দ্বার বুদ্ধমিত্রের জন্য বন্ধ হয়ে গেল। দেবল ভদ্রকে যথেষ্ট সমীহ করে বুদ্ধমিত্র। আচারে এবং অনাচারে দুভাবেই দেবল ভদ্র এ সুযোগের সদ্ব্যবহার করে। ফলে আধিপত্য এবং অর্থ দুইই এখন তার হাতের মুঠোয়। বুদ্ধমিত্র এবং দেবল ভদ্র দুজনেই ইন্দ্রিয় কর্তৃক শাসিত হতে বড় বেশি ভালোবাসে। জীবনকে তারা বোঝে ভোগে। সে ভোগ যেভাবে, যে পথে, যে উপায়েই হোক না, কোনো আপত্তি নেই। এছাড়া জীবনের আর সব ফাঁকি। ওই ফাঁকিতে পড়লে জীবনকে কেউ আর ভোগ করতে পারে না। তাঁদের দুজনের জীবন দর্শন আশ্চর্যভাবে মিলে যায়, তাই কোনো বিরোধ নেই। স্থায়ী নর্তকী মাধবী আছে রাজদরবারের জন্য, কিন্তু তাতেও হয় না। রাতের অন্ধকারে চর আসে তাঁদের সুখের উপকরণ খুঁজতে। এছাড়া বিশেষ উৎসব অনুষ্ঠান তো লেগেই আছে। পানীয়ের সঙ্গে সঙ্গে ভেঙে যায় অনেক মেয়ের শরীরের কলস। বিরামহীন এই আকাঙ্ক্ষা জীবনের এ উৎসবকে বহুবিধ বর্ণ আর সঙ্গীতে সাজাতে দক্ষতার সীমা নেই দেবল ভদ্রের। কি যে সঞ্জীবনী শক্তিক্রিয়া করে তার নিপুণ আকাঙ্ক্ষায়। আয়েশের বিশ্রম্ভ আলাপে বসে অন্ধকারের আকাশ হাতড়ে চাঁদ খুঁজে দেবল ভদ্র। এসব অনাচারের বিরুদ্ধে মাঝে মাঝে আপত্তি করে পণ্ডিত শুভাকর ভট্ট। জ্ঞান, অনুশীলন এবং শাস্ত্র আলোচনা ছাড়া জীবনের আর কোনো অর্থ যার জানা নেই। কিন্তু শুভাকর ভট্টকে পরোয়া করার মতো লোক দেবল ভদ্র নয়, তবে মাঝে মাঝে সমীহ করে। শুভাকর ভট্টের ব্যক্তিত্ব অসাধারণ। অস্বীকার করার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও সমীহ না করে উপায় নেই। বুদ্ধমিত্র এই পণ্ডিতকে শ্রদ্ধা করে। সেই জন্য মন্ত্রীর জোর সবসময় খাটে না। অনেক কিছুই চুপচাপ হজম করে নিতে হয়। রাজসভার এ ধরনের পরিবেশ কখনো ভীষণ শ্বাসরুদ্ধকর হয়ে ওঠে কানহুপাদের জন্য। বলির পাঁঠার মতো ছটফট করে কেবল। ব্রাহ্মণরা সবসময় কোণঠাসা করে রাখে ওকে। মুখটি খুলবার জো নেই, অথচ ও নিজে একজন কবি, সে কথাও ভুলতে পারে না। ভেতরে প্রকাশের আকাঙ্ক্ষা যখন তীব্র হয়, তখন ওই রাজসভা তছনছ করে ফেলতে ইচ্ছে করে কানহুপাদের।
ও প্রবলভাবে অনুভব করে যে ব্রাহ্মণ পণ্ডিতদের রাশভারী সংস্কৃত ভাষার পাশাপাশি ওর মৌলিক ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে। এ ভাষাতেই কথা বলে ওর মতো শত শত জন। ওরা ওকে নিয়ে যত হাসাহাসি এবং বিদ্রূপ করুক না কেন, ওই ভাষাই কানহুপাদের বুকের ভাষা। সংস্কৃত ভাষার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, নেই নাড়ির টান। সেই জন্য মাথা ব্যথাও নেই, যতই পবিত্র এবং রাজসভার ভাষা হোক না কেন। শাস্ত্র আলোচনার পাশাপাশি মাসে একটা দুটো গীতের আসর বসে। দেবল ভদ্রকে অনেক অনুনয় বিনয় করা সত্ত্বেও এ পর্যন্ত একটাও গীত পড়ার অনুমতি পায়নি ও। উপরন্ত ব্যঙ্গ করেছে মন্ত্রী, ছুঁচোর কেত্তন বলে ওকে ভাগিয়ে দিয়েছে। বলেছে লৌকিক ভাষা অগ্রাহ্য, অকথ্য, ন ম্লেচ্ছিতবই নপা ভাবিতবই। এটা ম্লেচ্ছ ভাষা, এ ভাষা ব্যবহার করলে অপরাধ হয়। যদি কেউ ব্যবহার করে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। কানহুপাদ ভেবে পায় না যে রাজদরবার আর পূজার্চনা ছাড়া যে ভাষার কোনো ব্যবহার নেই, তার এত মূল্য কিসের। মাথায় তুলে রাখলে তো তার প্রবাহমানতা থাকে না, বরং ওদের মুখের ভাষাই মুখে মুখে ঠিক থাকবে, বিস্তৃত হবে এক জন্ম থেকে আরেক জন্মে। ভাবতে গিয়ে ওর মাথায় ঝিম ধরে। দেবল ভদ্রের টুঁটিটা ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে। নিজের মুখের ভাষাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ভীষণ প্রতিজ্ঞা করে। তখন কানহুপাদের মুখের কালো রং বেগুনি হয়ে যায়। রাজসভায় আগামীকাল নৃত্যগীতের আসর বসবে সন্ধ্যায়। ফুল, লতা পাতা, আলপনায় উৎসব প্রাঙ্গণ সাজানো হয়েছে। ঘিয়ের প্রদীপ জ্বলবে গোধূলির পর। দেবল ভদ্রের উৎসাহের শেষ নেই। স্থায়ী নর্তকী মাধবী ছাড়াও আরো ৫ জন তরুণী এসেছে। তাই আজ সারাদিনের ছুটি। গতকাল কানহুপাদ দেবল ভদ্রের অলক্ষ্যে বুদ্ধমিত্রের কাছ থেকে কথা আদায় করেছিল যে আজকের উৎসবে ওর লেখা গীত ও রাজসভায় পড়বে। বুদ্ধমিত্র রাজি হয়। আনন্দে দিশেহারা কানহুপাদ ছুটতে ছুটতে বাড়ি আসে। ভাবতে পারেনি যে বুদ্ধমিত্র এত সহজে রাজি হবে। ফেরার পথে নৌকায় ডম্বির সামনে উচ্ছ্বাসে ফেটে পড়ে। কাল আমার গীত রাজসভায় পড়ব মল্লারি। সত্যি? মল্লারির বৈঠা নদীর বুকে জোর শব্দ উঠায়। এতদিনে আমাদের ভাষার মর্যাদা হবে মল্লারি। আমি দেখাবো ওদের ওই বড় বড় তালের মতো শব্দগুলো কেবল ভাষা নয়। আমাদের ভাষা ঝরঝরে প্রাণবন্ত, আমাদের ভাষা সজীব। কি বলো মল্লারি? হ্যাঁ, ঠিক। যখন তোমার গীত গাই প্রাণ জুড়িয়ে যায়, তখন আমার চোখ দিয়ে জল ঝরে। মাঝে মাঝে তাই ভাবি মল্লারি, যে দরকার নেই ওই রাজসভার। তোমার মতো হাজার জনের কণ্ঠই তো আমাদের সব। কিন্তু পারি না। যখন ওরা অবজ্ঞা করে, তখন ওদের ঘাড়ে পা রেখে আমার ভাষার শক্তি দেখাতে ইচ্ছে করে। ইচ্ছে করে নিজের ভাষাটা ওদের সামনে মুকুটের মতো মাথায় পরি। এ ভাষায় যে নদীর স্রোত আছে তা ওদের জানা দরকার। এটা আমাকে করতেই হবে মল্লারি। একটানা কথা বলার আবেগে, উচ্ছ্বাসে কানহুপাদের বুক হালকা হয়ে যায়। যতক্ষণ এসব ভাবে ততক্ষণ বুকের মধ্যে ভারী বোঝা জমে থাকে ও নদীর পানিতে পা ডুবিয়ে দেয়। তোমার হাতে জাদু আছে কানু। মুখের ভাষা তুমি বুকের ভাষা করে দাও। কেমন করে পারো? ও মৃদু হাসে। কি জানি, জানি না তো। আনমনে দূরের বনে তাকিয়ে থাকে, মনে হাজার ভাবনা। রাজা তোমার কথায় রাজি হলো কেন কানু? নেশার ঘরে বলেনি তো? না গো, না। রাজা খুব ভালো। আনন্দের অতিশয্যে কানহুপাদ বিচার বুদ্ধিহীন সরল শিশু হয়ে যায়। কোনো কিছু তলিয়ে বিচার করতে গিয়ে নিজের সৃষ্টির উৎস রুদ্ধ করতে চায় না।
ওর মগজে এখন অনেক পংক্তি তীক্ষ্ণ হয়ে উঠেছে। ডম্বি কিছুটা দ্বিধা নিয়ে বলে, কি জানি, আমার ভয় করে। ও কিছু না, কানহুপাদ হেসে উড়িয়ে দেয়। এক কোষ জল তুলে ডম্বির দিকে ছুঁড়ে মেরে বলে, ভয় কেন বলো তো? আমরা যে ছোট জাত, আমাদের তো সবটাতেই অপরাধ। ডম্বির কণ্ঠে ঈষৎ ব্যঙ্গ। কানহুপাদ কথা বলতে পারে না। এর উত্তর ওর নিজেরও জানা নেই। এ নিয়ে ভাবলে ওর মাথা গরম হয়, কিন্তু উপায় খুঁজে পায় না। এর বিরুদ্ধে প্রতিবাদ করে নিজের লোকজনদেরও জোরে সোরে কিছু বলতে পারে না। ওদের বিশ্বাস এটাই সত্য, যেমন সত্য চাঁদ, সূর্য, তেমন ছোটলোক হওয়াটা ওদের নিয়তি। নিয়তির বিরুদ্ধে কথা বলতে নেই। কিছু বললে সব চারদিক থেকে হাঁ হাঁ করে ছুটে আসে। বলে, ছোট মুখে বড় কথা মানায় না। বলে, বড় কথা বললে ভগবান সইবে না। কানহুপাদ ওদের বোঝাতে পারে না, ওদের যে নির্যাতন সইতে হয় এটা ভগবান সয় কি করে? ওরাই কি কেবল ভগবানের পুত্র? এরা কি কেউ নয়? তা না হলে ওদের জন্ম কেন? তাই ওকে চুপ করে থাকতে হয়, অপেক্ষা করে সময়ের। সময় হয়তো এদের চোখ খুলে দেবে। নৌকা কূলে ভিড়লে কানহুপাদ লাফ দিয়ে নেমে যায়। ঘরে ছোটে। আজ ওর ভেতরে প্রবল উত্তেজনা। সন্ধ্যার অনেক বাকি। শবরীর প্রসাধন প্রায় শেষ। ও ময়ূরের মতো পেখম ধরেছে কেবল। কানহুপাদ হুড়মুড়িয়ে ঢুকে। আহ, এ মুহূর্তে তোমাকে এমন সাজেই চাইছিলাম সই। শবরী অবাক হয়ে তাকিয়ে থাকে। এমন সময়ে কানহুপাতকে আশা করেনি। কানুকে একদম অন্যরকমও লাগছে, যেন ও ঘোড়া ছুটিয়ে অনেক দূরের পথ পাড়ি দিয়ে এসেছে। এলোমেলো চুল কপালে লুটিয়ে আছে, উদ্দীপ্ত চেহারা, গরম নিঃশ্বাস আসছে নাকের রন্ধ্রপথে। কানহুপাদ ওর সামনে হাঁটু গেড়ে বসে। দেখছ কি সই? তুমি যেন তুমি নও। শবরীর কণ্ঠে বিস্ময়। আমি এখন তোমার অন্য কানু। হ্যাঁ, তা তো দেখছি। অন্য সময় হলে এতক্ষণে রেহাই দিতেন আমাকে। আজ তোমাকে ছোব না সই। এই মুহূর্তে তুমি আমার মুখের ভাষা। আজ তোমায় আমি পুজো দেব। কি বলছো কানু? কাল রাজসভায় আমার গীত পড়ব। সত্যি? হ্যাঁ সই। আজ আমার সাধনার রাত। শবরী হেসে মাথা নাড়ে। তাই হবে। আমিও তোমার সঙ্গে রাত জাগব। মধ্যযামিনী পেরিয়ে যায়। ঘুমোতে পারে না কানহুপাদ। দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে শবরী। কানহুপাদ ওকে ঘুমোতে বলেছে, কিন্তু ও রাজি হয়নি। হরিণের চামড়া বিছিয়ে তার উপর উপুড় হয়ে লিখছে কানহুপাদ। পছন্দ হয় না। ছিঁড়ে ফেলে আবার লেখে। শেষ রাতের দিকে হরিণের চামড়ার উপর ঘুমিয়ে পড়ে। দুজনেরই ঘুম ভাঙে বেশ বেলায়। জানালা দিয়ে আলো এসে ভরে আছে ঘর। শবরী নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। ঘুম ভাঙতেই ওর মনে হয়েছিল যে ওর চাঁচর বেড়ার বাড়িতে আজ উৎসব। কানুকে সারাদিন বাড়িতে পাবে। শবরীর খুশির সীমা নেই। কানহুপাদ নদী থেকে স্নান সেরে এসে লিখতে বসেছে। ওর চুলের মাথায় জল। চেহারায় রাত জাগার ক্লান্তি নেই। শবরী রান্নার জোগাড় করছে। কানুর প্রিয় কচ্ছপের মাংস রাঁধবে আজ। দই, রাই সরিষায় সে ব্যঞ্জনের গন্ধ টিলার গায়ে ম ম করবে। ভাত, গম, গুড়, মধু, ইক্ষু, তাল রস গাঁজিয়ে মদ তৈরি করা ছিল। আজ তা কানুর সামনে দেবে। নালিতা শাকের ঝোল করবে, সঙ্গে মুসুরির ডালের বড়া। ওর মনে হয় প্রিয়জনকে কেন্দ্র করে এ উৎসবকে আপন মনে ভরিয়ে রাখা যায়। এখানে লোকের আগমন চলে না। একাকী খুশির এই ভীষণ আবেগে সবরই মগ্ন হয়ে থাকে। কানহুপাদের মনের সঙ্গে যার বিন্দুমাত্র যোগ নেই। রান্নাবান্না শেষ করে বেড়ার গায়ে মেঝেতে আলপনা আঁকে শবরী।
তারপর হাতে পায়ে কাঁচা হলুদ মাখে। একটু পরে দীঘল চুল ছেড়ে দিয়ে নাইতে যায়। পায়ে মল নেই, তবু মনে হয় ওর প্রতি পদক্ষেপে ঝুমঝুম শব্দ হচ্ছে। এদিকে কানহুপাদ তখন ক্রমাগত নিজের উপর বিরক্ত হচ্ছে। কোনো পংক্তিই পছন্দ হয় না, পুরোটা তো পরের ব্যাপার। কখনো মনে হয় নিজের জ্বালার কথা উচ্চ স্বরে বলে, পরক্ষণে চুপসে যায়। তাহলে ওরা ওকে মেরে ফেলবে। মৃত্যুকে ওর ভয় নেই, কিন্তু এখন যে কত কিছু করার আছে বলে মনে হয়। ও দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে। কুক্কুরিপাদ এজন্য বলে, রুখের তেন্তুলি কুম্ভীরে হা। সরাসরি বলতে পারে না বলে কুক্কুরিপাদ এমন আবরণ দিয়ে বলে। চমৎকার কথা বলে কুক্কুরি। ওদের জীবনের গাছের তেঁতুল ওই দেবল ভদ্রের মতো হোঁতকা মুখো কুমিরে খায় বলেই তো ওদের এত যন্ত্রণা। সমাজে ঠাঁই নেই, মুখের ভাষার দাম নেই, ঘরে নিত্য অভাব। নইলে এত ধান, এত কার্পাস, নদীতে পুকুরে মাছ, কিসের অভাব ওদের? সব ওই রাজার গোলায় যায়। ছোট লোকদের জন্য কেবল ন্যাড়াকুটা। আর কি? এতেই তো ওদের বর্তে যাওয়া উচিত। প্রচণ্ড ক্রোধে ও একবার লিখে ফেলে ডম্বির কথা। নগর বাহিরে ডম্বিতে হরি কুড়িয়া, সই সই যাইসি ব্রাহ্ম নারিয়া। দু পংক্তি লিখে পরক্ষণে তা কেটে দেয়। দরবারে বসে এই কথা বললে ওরা ওখানেই ওকে টুঁটি ছিঁড়ে মেরে ফেলবে। যত অনাচার সব ওদের জন্য শুদ্ধ। ছোট লোকেরা তা বলতে পারবে না। সেজন্য কুক্কুরিপাদের মতো ভাষার আবরণ খোঁজে কানহুপাদ। তিনি ভুয়ন মই বাহিয়া হেলে, হাও সুতেলি মহাসুহ লিডে। না, হচ্ছে না। এ কথা লিখে কি হবে? ৩ ভুবন আমার দ্বারা অবহেলায় বাহিত হল। মহাসুখ লীলায় আমি লিপ্ত রয়েছি। যন্ত্রণাটা তত তীব্রভাবে প্রকাশিত নয়, আরও তীব্র করা চাই। আবার কাটাকাটি শুরু হয়। শবরীর ভেজা চুল থেকে জল ঝরছে। পরিপাটি আঁচড়িয়েছে চুল। তরঙ্গ থেকে ধোয়া শাড়ি বের করেছে। পায়ে আলতা। বেলা বয়ে যায়, তবু কানহুপাদের লেখা শেষ হয় না। শবরী ময়ূরটাকে খেতে দেয়। তখন মাথা ঝাঁকুনি দিয়ে কানহুপাদ একটু স্থির হয়, আর অস্থির হবে না বলে ঠিক করে। আগের একটা লেখা ভীষণ পছন্দ হয়, ওটাকেই ঠিকঠাক করে নেয়। আলিয়ে কালিয়ে বাটরুন্ধেলা, তা দেখি কানহু বিমনা ভইলা। কানহু কহ গই করি বনিবাস, যমন গর শো উয়াস। হ্যাঁ, এটাই হবে। ভীষণ অন্ধকারে পথরুদ্ধ, তা দেখে কানহু বিমনা হল। কানহু কোথায় গিয়ে নিবাস করবে? যারা মনোচোর তারাই উদাস। এর সঙ্গে আরো ৬ পংক্তি দিব্যে এসে যায়। ও চটপট লিখে ফেলে। কয়েকবার পড়ে, তারপর খুশি হয়ে যায়। কিন্তু খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। ভাবে ভাষার আবরণ না রাখতে হলে ওর রচনা আরও তীব্র হতো। বুকের জ্বালা উজাড় করে কথা বলতে পারত। ও বিষণ্ণ হয়ে থাকে। খাবার নিয়ে অপেক্ষা করে শবরী। বাতাসে ব্যঞ্জনের গন্ধ ভাসে। মনটা ক্রমাগত দমে যেতে থাকে। এত আয়োজন, এত যত্ন, যার জন্য সে একবারও ফিরে তাকালো না। মন খারাপ করা নিরুৎসাহ শবরীকে আচ্ছন্ন করে রাখে। এ পর্যন্ত ৩ বার ডেকেছে কানুকে। হুঁ হাঁ করা ছাড়া কোনো কথা বলেনি কানু। যেন কোনো খিদে নেই। খাবার কথা একদম ভুলে গেছে। বাইরে বৈশাখের বাতাসের দাপট। অনেক দূর থেকে এসে ঝাপটা দিয়ে যায়। কার্পাসের শুকনো পাতা এসে ঘরে পড়ে। পায়ের নিচে চেপে সেটা গুঁড়িয়ে ফেলে শবরী। ছোট জানালার কাছে দাঁড়িয়ে আছে ও। দূরে নদীর ধারে মানুষ নেই। নদী নিস্তেজ পড়ে আছে।
যেটুকু স্রোত সেটুকু প্রাণের স্পন্দন মাত্র। খাঁ খাঁ দুপুর, শবরীর কিছু ভালো লাগে না। সাদা কার্পাস ঘূর্ণিতে পড়ে পাক খায়। কাল সারা রাতই প্রায় জেগেছিল। ঘুমোলো আর কতক্ষণই বা। এখন ঘুম পাচ্ছে, বিরক্ত লাগছে, ইচ্ছে করে শুয়ে থাকতে। দুপুর দেখতে ভালো লাগে না। দুপুর তাতানো, ঝাঁঝ এসে চোখে জল ঝরায়, চোখ জ্বালা করে। শবরীর শরীর এবং মেজাজ খারাপ হয়ে থাকে। এ আয়োজন যার জন্য সে আজ শবরীর কথা ভুলে গেছে। দুপুর গড়িয়ে যাবার পর ওঠে কানহুপাদ। মন বিক্ষিপ্ত হয়ে ওঠে। যদিও ওই গীতটা লেখার পর বেশ একটা বিশ্বাস হয়েছে নিজের উপর, অন্তত একটা ভালো লেখা দাঁড় করাতে পেরেছে, কিন্তু দ্বিধামুক্ত হতে পারে না। পণ্ডিতদের দল বাঘের মতো বসে থাকে, সুযোগ পেলেই হালুম করে ঝাঁপিয়ে পড়া কেবল। এমনিতেই ওরা কেউ ওর উপর খুশি নয়। জোর করে নিজের দাবি জানাতে হয়। কানহুপাদের স্নায়ু উত্তেজিত হয়ে থাকে। শবরীর দিকে চাইবার ফুরসরত নেই। ওর পায়ের আলতা, ঘরের আলপনা কোনো কিছুই তেমন করে নজরে আসে না। মৌজ করার মতো দুপুরটা আজ শীতল। খেতে বসেও ঠিকমতো খেতে পারে না কানহুপাদ। যত্ন করে রাঁধা প্রিয় খাবারগুলো সব বিষাদ মনে হয়। বুকের ভেতর কি একটা আটকে আছে। ভয়, শঙ্কা ইত্যাদি নানা বোধ ওকে পিছু টেনে রাখে। মনে হয় ভীষণ একটা আগুনের পরীক্ষা ওর পায়ের কাছে। এদিকে থালার উপর কানুর ভাতের নড়াচড়ায় শবরীর চোখ ফেটে কান্না আসে। রাগও হয় নিজের উপর। যাকে সে ভেবেছিল শ্রেষ্ঠ উপাচার, কানু তাকে অবহেলা করে যাচ্ছে। ঝিমধরা অনুভূতি ঝাঁকিয়ে নিয়ে বলে, কিছুই খাচ্ছ না কেন তুমি? ধুত, ভাল লাগছে না। আজ তুমি একটুও মনোযোগ দিয়ে রাঁধুনি। থালাটা ঠেলে দিয়ে উঠে যায় কানহুপাদ। হাঁড়িকুড়ি বাসনকোসনের মধ্যে চুপচাপ বসে থাকে শবরী। সারাদিন দুজনে দুটো ভিন্ন জগতে কাটিয়ে এখন কি করে একে অপরের মনের কথা বুঝবে? কারো চিন্তার সঙ্গে কাজের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। দুজনে নিজেদের মধ্যে কোনো সেতু তৈরি করেনি। ফলে দুজনে দুই ভূখণ্ড থেকে বেরিয়ে আসে, অপরিচিত মানব মানবী হয়ে। কানহুপাদ নিচ থেকে ফিরে এসে শবরীকে দেখে অবাক। ও কি, তুমি অমন করে বসে আছো কেন? কি হয়েছে তোমার, সই? শবরীর চোখে জল টলমল করে। কাঁদছ? বিস্মিত হয় কানহুপাদ। সারাদিনের ঘটনা তলিয়ে দেখার চেষ্টা করে। কই, না, কিছুই তো হয়নি। কথা কাটাকাটি না, মনোমালিন্য, ঝগড়াঝাঁটি না। তবুও কাঁদছে কেন শবরী? হঠাৎ মনে হয় সকাল থেকে শবরীর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। ও একবারও ওর কথা ভাবেনি, ওকে বুঝবার চেষ্টা করেনি। হয়তো ওকে কেন্দ্র করে ভীষণ কোনো আকাঙ্ক্ষা ছিল, সেটা ও পূরণ করেনি। সামান্যতম বিচ্ছিন্নতার সুযোগে জীবনযাপনের কত মূল্যবান মুহূর্ত ওলটপালট হয়ে যায়। সম্পর্কটাই এমন, অহরহ একে অপরকে বুঝতে হয়। এই মুহূর্তে কানহুপাদ কবিতা লেখার মতো নিজেকে আবিষ্কার করে। এতদিন সম্পর্কের এ দিকটা ও কখনো ভেবে দেখেনি। আজ শবরীর চোখের জল নিমেষে ওর বয়স বাড়িয়ে দেয়। মনে হয় মাঝে মাঝে একে অপরের কাছ থেকে এভাবে উধাও হয়ে যাওয়াও এক চমৎকার খেলা। একঘেয়েমির সুতোটা গলায় ফাঁস হয় না। শবরীর পাশে হাঁটু গেড়ে বসে কানহুপাদ। গালের উপর গড়িয়ে পড়া পানির রেখা মুছে দেয়। শীতল ঠোঁটে চুমু খায়। কি হয়েছে তোমার, সই? আমার অপরাধ নিও না। আমার কিছু হয়নি। এতটা বেলা পর্যন্ত তোমার থেকে অনেক দূরে ছিলাম, সই। তাই এখন বুঝতে পারছি না যে কি দোষ করেছি। বুঝবার মতো মন নেই তোমার। মন? হো হো করে হাসে কানহুপাদ। মন নেই বলেই তো গীত রচনা করি, নইলে কি করতাম, সই?
ঠিকই বলেছ, মন নেই আমার। কথাটা ভীষণভাবে আলোড়িত করে ওকে। মন না থাকাই ভালো। এর যন্ত্রণা অনেক। এ যে কি যন্ত্রণা তা কাউকে বোঝানো যায় না। যন্ত্রণার দায়ভার নিয়ে কানহুপাদের রাত দিন হরিণ পোড়া আগুন। শবরীর দিকে তাকায় ও। ওর সাদা মুখে জলের দাগ, খোঁপায় ময়ূর পালক নেই, গলায় গুঞ্জার মালা নেই, হাতের কেউর এবং পায়ে মলও না। নিরাভরণ শবরীর দিকে আজ ভিন্ন দৃষ্টিতে তাকায় কানহুপাদ। সাদা মুখটা ঘিয়ের প্রদীপের নিভু নিভু আলোর মতো জলজল হলুদ। কানহুপাদের বুক দুলে ওঠে। উৎসবের বিবর্ণ আলো যখন রহস্যময় হয়ে এক নিষিদ্ধ স্বর্গে হাতছানি দেয়, ঠিক তেমনই মনে হচ্ছে শবরীকে। ও এখন উৎসবের শেষ আলোর মতো লোভনীয়। বৈশাখী বাতাস চাঁচর বেড়ার গায়ে দুবদাব আছড়ে পড়ে। একগুঁয়ে ষাঁড় যেন রাখালের হাতছাড়া হয়ে গেছে, কারও কথা শুনতে চায় না। তখন কানহুপাদের চোখের সামনে ঘর গেরস্থালির দুপুর তার চালচিত্র হারায়। বদলে যায় হাঁড়িকুড়ির ঘেরা টোপ। এ মুহূর্তে শবরী তাই কানহুপাদের সমস্ত আকাঙ্ক্ষার শেষ ঠিকানা। চোখের জল মুছে যায়, সাদা ঠোঁট রক্তাভ। শবরীর বুকের ভেতর সুখের হরিণ কাঁপে। আঁধার ঘন হবার আগেই রাজসভা জমে ওঠে। ঝলমল করছে চারদিকে। চন্দনের সুবাস স্নিগ্ধ করে তোলে পরিবেশ। কানহুপাদের বুক কাঁপে। বারবার সেমিজের ভেতর হাত রাখে। হ্যাঁ, কাগজটা ঠিক আছে, হারায়নি। সারাদিন ওই 10টা পংক্তির জন্য জীবনযাপন ভুলতে বসেছিল। এখন ওই একখণ্ড কাগজই ওর মতো শত শত লোকের মান-সম্মান। বেঁচে থাকা। কানহুপাদ একপাশে চুপচাপ বসে থাকে। আস্তে আস্তে বুকটা বিশাল হতে থাকে। কিসের ভয়? কাকে ভয়? ভয় করলে ভয় বাড়ে, না করলে সেটা বিনষ্ট হয়। ও নিজেকে শক্ত করে। দেবল ভদ্র কেমন বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। বুদ্ধমিত্র সিংহাসনে অটল, গম্ভীর। ওরা কেউ ওর আপনজন নয়। এই রাজসভায় ও একা লড়াই করতে এসেছে, দাবি জানাতে এসেছে। এসব ভেবে ও নিজের অবস্থান দৃঢ় করে। পরক্ষণে রাজমহিষী এসে ঢোকেন। কি অপূর্ব! কানহুপাদের চোখে পলক পড়ে না। রূপের ছটার সঙ্গে পাল্লা দিয়েছে মণিমাণিক্যের চাকচিক্য। পরনে মেঘডুম্বুর শাড়ি। দরবারের চেহারা বদলে যায়। সবাই উঠে রাজমহিষী চন্দ্রলেখাকে প্রণাম করে। মাপা হাসি রানীর ঠোঁটের কোণে। চন্দ্রলেখার জন্য কোনো জুৎসই উপমা খুঁজে পায় না কানহুপাদ। হঠাৎ করেই ওর সব ভালো লাগা চুপসে যায়। উৎসবের শুধু প্রথম পর্বের জন্য চন্দ্রলেখা, দ্বিতীয় পর্বে তার কোনো অধিকার নেই। যখন নর্তকীর নূপুর কিঙ্কণে চঞ্চল হয়ে উঠবে বুদ্ধমিত্রের সমস্ত শরীর, তখন চন্দ্রলেখার জন্য দরবারের দরজা বন্ধ। তার স্থান অন্দরমহলে। সে অবস্থান সবসময় প্রতিবাদহীন। চন্দ্রলেখা নিজেও তা জানে এবং জেনেও তা সহ্য করে। এটাই আইন। কোনো কাগজে আইন নয়, অলিখিত। উত্তরাধিকার সূত্রেই এ আইন এক রাজা থেকে আরেক রাজায় গিয়ে বর্তায়। সব রাজমহিষী অলঙ্কারের মতো এ শর্ত মাথায় নিয়ে অন্তপুরে ঢুকে। নির্বিবাদে তা চলে যায় পুত্রবধূদের মাঝে। চন্দ্রলেখা মৃদু হাসছে। দেবল ভদ্রের সঙ্গে একটা কথা বলছে। তার মাথার উপর দুলছে ময়ূর পালকের উপর হীরেমতির টুকরো বসানো কারুকার্যময় পাখা। ভারী শাড়ি, ভারী অলংকার এবং প্রসাধন কি চন্দ্রলেখাকে ঘর্মাক্ত করেছে? কানহুপাদের ইচ্ছে করে চন্দ্রলেখার উন্মুক্ত হৃদয় দেখতে। নর্তকীর নূপুর কিঙ্কণের কোনো অভিঘাত সেখানে তরঙ্গ তোলে?
এক মুহূর্ত সবরীকে না বুঝলে ওর সবসময় ওলটপালট হয়ে যায়। অথচ ওরা কেমন করে জীবনযাপন একতরে বেঁধে রাখে? একটুও কি নড়ে না? হয়তো নড়ে, যার খবর ওদের মতো সাধারণ মানুষের কাছে আসে না। উৎসবের প্রথম অংশ ব্রাহ্মণ পণ্ডিতদের জন্যে। জমে উঠবে শাস্ত্রালোচনা, তত্ত্বকথা, স্বরচিত গীত। উৎসব শুরু হয়। কানহুপাদ উৎসুক হয়ে শোনে। সংস্কৃত ভাষার প্রবল স্রোত বয়ে যায় ব্রাহ্মণ পণ্ডিতদের ঠোঁটে ঠোঁটে। সেই রাশভারী শব্দগুলো যেন কানহুপাদের ঘাড়ের ওপর প্রহরীর হাতের লাঠির প্রচণ্ড আঘাত। ঘাড় নাড়াবার উপায় নেই, কান পেতে শুনতে হয়। রস উদ্ধার করার সামর্থ্য ওর নেই, আগ্রহ নেই বুঝবার, বরং বিজাতীয় ক্রোধ হয়। জীবনের সঙ্গে যার কোনো যোগ নেই তাকে নিয়ে বাড়াবাড়ি কানহুপাদের অসহ্য। বিরক্ত লাগে ওর, মেজাজ খারাপ হয়ে যায়। রাত যত বাড়ে পণ্ডিতরা তত মেতে ওঠে। প্রচণ্ড তর্ক শুরু হয়। কেউ কারো কথা শুনতে রাজি নয়। চঞ্চল হয়ে ওঠে দেবলভদ্র, স্বয়ং বুদ্ধমিত্র। চন্দ্রলেখা চলে গেছে দরবার ছেড়ে। কানহুপাদ বসে বসে হাই তোলে। বুদ্ধমিত্র দেবলভদ্রকে কি যেন ইশারা করে উঠে চলে যায়। দেবলভদ্রের মেজাজ অসহিষ্ণু হয়ে গেছে। উৎসবের পরবর্তী অংশের জন্যই সে এখন উন্মুখ। রাগ এসে পড়ে কানহুপাদের ওপর। রুক্ষ মেজাজে খেঁকিয়ে ওঠে। এত রাত পর্যন্ত বসে আছিস কেন? গীত পড়ব। গীত? দেবলভদ্রের চোখ কপালে ওঠে। ভীষণ বিস্ময়। কার লেখা গীত? আমার। তোর? তুই কি গীত লিখিস? তুই সংস্কৃতের কি জানিস? সংস্কৃত জানব কেন? আমার ভাষায় লিখেছি। কানহুপাদ চওড়া বুক টান করে দাঁড়ায়। কালো মিশমিশে পাথুরে গড়নের শরীরটা দ্বিধাহীন এবং ঋজু। ওর মনে হয় ওর কোনো ভয় নেই। ও, ছুচুর কেত্তন! দেবলভদ্রের কণ্ঠে ব্যঙ্গ। বেরো, বেরো এখান থেকে, বেরো বলছি! দেবলভদ্রের চোখে আগুন ছোটে। কানহুপাদ মরিয়া হয়ে বলে, রাজা আমাকে পড়বার অনুমতি দিয়েছেন। রাজা কে? এই দেবলভদ্র সব। এখানে রাজার অনুমতিতেও কোনো কাজ হয় না। ভাগ, যত সব ছোট লোকের কারবার। লাই দিলে মাথায় ওঠে, আবার মুখে মুখে কথা বলা হচ্ছে, শুয়োরের বাচ্চা। শুনছিলেন উপন্যাস নীল ময়ূরের যৌবনের চতুর্থ পর্ব। খুব শীঘ্রই পঞ্চম পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।